আর অর্ণবের মায়ের সাথে আলাপ পরিচিত হওয়া দেখে নেয় পার্থ। দুদিনের ভেতর বাড়ির খবর ও মেয়ে সম্পর্কে জেনে নেয় সে। অর্ণবের মায়ের সাথে ইনিয়ে বিনিয়ে পরামর্শ করে তাদেরও হাত করে নেয়। আর অর্ণবের মায়ের তো আগে থেকে পছন্দ হয়েছে মেয়েকে। এরপর কার্তিক সুস্মিতাকে দিয়ে খবর পাঠায় বিয়ের। তাদের ফোন নম্বর নিয়ে নিজেরাও কথা বলে নেয়। মেয়ের বাবা অসুস্থ বলে সেও রাজি হয় দেখতে আসা নিয়ে। এই তো 3 দিনেই একেবারে টোপলা টুপলি বেঁধে বিয়ের আয়োজনে নেমে পড়েছে তারা। তার মধ্যে ফেসে গেছে বেচারা অর্ণব। রাতের আকাশের মধ্যমণিতে রূপোলির থালার মতো চাঁদটা জ্বলজ্বল করছে। তবে শহুরে জনজীবনে তা বড়ই বেমানান লাগছে, কারণ চাঁদের প্রতি আহামরি কারোর খেয়াল নেই। যে যার মতো ব্যস্ত। বাইরের রাস্তার কোলাহল ছাপিয়ে একফালি চাঁদের আলো বেশ করে উপভোগ করছে পুষ্প। ব্যালকনিতে দাঁড়িয়ে সে চাঁদ দেখতে ব্যস্ত। চন্দ্রবিলাসের সাথে সাথে হালকা মিষ্টি বাতাসও উপভোগ করছে। বাতাসের সাথে বাগান থেকে ভেসে আসা বেলি ফুলের সুবাসেও মুখরিত হয়ে আছে জায়গাটা। আজকাল তার খুব সুখ সুখ অনুভব হয়। সে তো সুখী, সুখ অনুভব হবে না? তার পার্থ ভাই তাকে ভালোবাসে। এর থেকে বড় সুখ আর কিসে আসে? রোজ সেই মানুষটা তার বুকের মাঝে শুয়ে থাকে, নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখে তাকে। যেখানে পুষ্পর থাকার কথা পার্থর বুকে, সেখানে পার্থ থাকে পুষ্পর বুকে লুকিয়ে। তার নাকি ওখানে থাকতেই ভালো লাগে। দিন শেষে ক্লান্ত হয়ে ফিরে এসে সেখানে থাকতেই সুখ পায়। 3 দিন হলো পার্থ তার ভালোবাসা প্রকাশ করেছে, কিন্তু তার ব্যবহারে মনে হয় না মাত্র 3 দিন আগে সে স্বীকার করেছে। পুষ্পর মনে হয় বহু বহু বছর ধরে তারা একে অপরের সাথে জুড়ে আছে। সামান্য অ্যালার্জিকে নিয়েই তার কত জেলাসি। ভাবলেই হাসি পায়, আবার সুখও পায়। এত পাগলামো কি তার ভাগ্য সত্যিই লেখা ছিল? এই দুষ্কর মানুষটা যে কখনো তার হবে ভাবলেই চোখে জল আসে। সে তো সব আশা ছেড়েই দিয়েছিল, পিছিয়ে গিয়েছিল অনেকটা। কিন্তু মানুষটা আর পেছাতে দিল কই? এক টানেই তাকে এনে ফেলেছে তার হৃদয় মাঝে। আটকে দিয়েছে পালিয়ে যাওয়ার সমস্ত পথ। ভালোবাসার ডোরে বেঁধে দিয়েছে তাকে। মনে মনে এসব চিন্তা করি চোখে পানি এলো পুষ্পর। উষ্ট্রে ফুটে উঠল অমায়িক হাসি। আচমকা পেছন থেকে এসে কেউ জড়িয়ে ধরল তাকে। চমকে উঠল পুষ্প। পরপরই বুঝতে পারল এই ছোঁয়াকার। গায়ের গন্ধটাও যে খুব করেছে না। যাকে নিয়ে এত ভাবাভাবি সে এসেই পড়েছে। এক হাত দিয়ে আলগোছে চোখের জল মুছল। প্রশ্ন করল মিহি স্বরে। এসেছেন তবে? অপেক্ষা করছিলাম। পার্থ দুহাতে পেছন থেকে তার কোমর জড়িয়ে রেখেছে। থুতনি নামিয়ে দিয়েছে পুষ্পর কাঁধে। সে মুখ তুলে পুষ্পর গলায় ছোট্ট চুমু খেয়ে বলল, এখানে কেন? মাথা ব্যথা করছে আবার? পুষ্পর 2 দিন যাবৎ হঠাৎ মাথা ব্যথা শুরু হয়, তবে আজ হচ্ছে না। সে সহসে মাথা নাড়ল। এক হাত উঠিয়ে পার্থর চাপদাড়িওয়ালা মুখে হাত রেখে বলল, করছে না। আপনি ফ্রেশ হয়ে আসুন, ক্লান্ত হয়তো অনেক। পার্থ আবারও পুষ্পর কাঁধে মুখ গুজে বলল। হুম, একটু আদর করতে দে। পুষ্প লজ্জা পেল, ছোট্ট করে বলল, আগে ফ্রেশ হয়ে আসুন। আপনি ক্লান্ত, এইভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগবে না। পার্থ উঠে সোজা হয়ে দাঁড়ালো, বলল, তুইও চল, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, আমি চেঞ্জ করে আসি। পুষ্পকে নিয়েই ঘরে গেল। পুষ্পকে রেখে সে গেল ফ্রেশ হতে। পার্থ রাতে খাবার খেয়েই এসেছে বাইরে থেকে। ফোন করে আগেই জানিয়ে দিয়েছে সে এখন আর খাবে না। পুষ্প দেয়াল ঘড়িতে তাকাতেই দেখল 10টা বেজে গেছে প্রায়। পার্থ নিশ্চয়ই নিচে বড় আম্মুর সাথে দেখা করে এসেছে। এখন তাহলে আর কোথাও যাবে না, হয়তো ল্যাপটপে কাজ করবে, নয়তো শুয়ে পড়বে। পুষ্প সেইভাবেই বিছানা গোছালো। কাজ শেষে আবারও গিয়ে দাঁড়ালো ব্যালকনিতে। একটু পরেই আবার পার্থ হাজির হলো সেটাই। পেছন থেকে পুষ্পর খোপা করা চুলগুলো খুলে দিল এক টানে। খোলা চুলে সহজেই মুখ গুজে দিল সে। পুষ্প ঘুরতে চাইলেও ঘুরতে দিল না। শক্ত পুরুষালী হাতের বিচরণ চলল পুষ্পর উন্মুক্ত কোমরে। পুষ্প শক্ত বনে যায় নিমিষে। পুরুষালী চটা হাতের অবাধ স্পর্শে থেতিয়ে আসছে শরীর। শিরশির করে উঠছে পায়ের পাতা। বেসামাল হয়ে পড়ছে শ্বাসের গতি। সে কোনো মতে বলল। কি করছেন? পার্থ পুরুষালী নিরেট কণ্ঠ খাদে নামিয়ে বলল, শ্শ্, আদর করছি, আজ আটকাবি না। কথা দিয়েছিলাম তোর অনুমতি ছাড়া ছুবো না তোকে। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ, ধৈর্যের বাঁধ মানছে না। বেশরমের মতো কথাটুকু বলেই হুট করে পুষ্পকে কোলে তুলে নিল সে। পুষ্প বিস্মিত, অবাক, হতবাক। তার ধারণাতেও ছিল না পার্থ আজ এমন করবে। গত 3 দিন যাবৎ গভীরভাবে তাকে ছুঁয়ে দেখেনি পার্থ। সারাদিন পরিশ্রম করে এসে রাতে পুষ্পের বুকে সুখ খুঁজেছে, কিন্তু আজ যে সব পরিবর্তন হবে তার তার ধারণাতেও ছিল না। পার্থ আবারও পুষ্পর কানের কাছে মুখ নিয়ে বলল, তোর অনুমতি পাওয়ার আশায় থাকলে বুড়ো হয়ে যাব। আমার বাচ্চা কাচ্চারা এসে বলবে, বাবা আমাদের আগে কেন পৃথিবীতে আনলে না?
তাদের দুনিয়ায় তাড়াতাড়ি আনার জন্য আমাদের তো ব্যবস্থা করতে হবে, তাই না? পুষ্প লজ্জায় মুখ লুকালো পার্থর বুকে, হাত দিয়ে বুকে কিল মেরে বলল, ছি, অসভ্য। এটাকে অসভ্য বললে পরে যেটা হবে সেটাকে কি বলবি? পুষ্প মুখ লুকিয়ে ধমকে উঠল। চুপ করুন। পার্থ বিছানায় নিয়ে শুইয়ে দিল পুষ্পকে, তার উপর ঝুঁকে হাসকি স্বরে বলল, ফ্লাওয়ার, আর ইউ রেডি টু হ্যান্ডেল দ্য ওয়ে আই ডিজায়ার ইউ? পুষ্প কি বলবে সে জানে না, লজ্জায় তার জ্ঞান হারাবার জোগাড়। পার্থকে রেখেই সে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে লজ্জায়। পার্থ হেসে উঠে গেল বাতি নিভিয়ে দিতে, আবার পুষ্পর সামনে এসে জোর খাটিয়ে সরিয়ে দিল কম্বল। পুষ্প চোখ বন্ধ করে আছে, পার্থ তার কপালে চুমু খেয়ে আবারও বলল, দ্য নাইট ইজ লং বাট আই প্রমিস আই উইল বি জেন্টল। পূর্ণিমার এ ভরা চৌর্ণিমায় নতুন করে শুরু হলো দুটো তৃষ্ণার্ত মানব মানবীর মধুর চৌর্ণিমা। চাঁদের নরম আলোয় নীরব নিশুতি সাক্ষী হলো দুটি আত্মার মিলনের, ভালোবাসার এক নিখুঁত প্রতিচ্ছবির। তাদের ভালোবাসা চিরায়ত হোক, আমরণ প্রেম তৃষ্ণায় তারা ভুগতে না হোক কাউকে। প্রেমময় তিথির মতোই রঙিন হোক তাদের প্রতিটি দিন প্রতিটি ক্ষণ। তবুও প্রকৃতির কিছু নিয়ম আছে, যে নিয়ম সব কিছু সব রকম হতে দেয় না। রৌদ্রময়ী সকালের মিষ্টি আভাস, সূর্যের উজ্জ্বল লালিমায় স্পষ্ট সব কিছু। ঘরে শীততাপ নিয়ন্ত্রিত যান্ত্রিক কারণে ভেতরের আবহাওয়াটা শীতল অনুভূত হচ্ছে, যেটা ঘুমকে আরও ভালো করে জাপটে ধরেছে। এরকম আবহাওয়ায় দুজন মানব মানবীর উষ্ণ আলিঙ্গন থেকে মুগ্ধ হতে ইচ্ছে করছে না বোধ হয়। এজন্যই ঘুম কাতরে দুজন ঘুমিয়ে আছে। বেলা গড়িয়ে গেছে অনেকটা, এবার না চাইতেও ঘুমটা হালকা হয়ে গেল পুষ্পর। জানালার পর্দার ফাঁক গলিয়ে এক ফালি সূর্য রোশনি এসে পড়েছে কক্ষে, যাতে করে রুমটায় স্পষ্ট সব দেখা যাচ্ছে। পুষ্পর ঘুম পুরোপুরি উবে গেল কিছুক্ষণের মধ্যে। সে নিজেকে কিছুর মাঝে বন্দী অবস্থায় পেল। চোখ পিটপিট করে সামনে তাকাতেই দেখল গম্ভীর পুরুষালী মুখটা। তবে এখন তাকে মোটেও তেমন জলদ গম্ভীর মনে হচ্ছে না। এত আদুরে মায়াবী চেহারার মানুষকে কি কখনো গম্ভীরতা বানায়? অথচ সাহেব বাবু সবসময় মুখে একটা চির গাম্ভীর্য ভাব নিয়ে ঘুরে বেড়ায়। এখন অবশ্য প্রেমে পড়ে তা একটু ঘুচেছে। প্রেমের বাতাসে সে এখন উড়ে বেড়াচ্ছে। পলকহীন কিছুক্ষণ ঘুমন্ত মায়াবী মানবটার দিকে তাকিয়ে আপন মনে হাসল পুষ্প। হাত বাড়িয়ে তার নিখুঁত দাড়ি খচিত মুখটায় হাত রাখতে চাইল, কিন্তু হাতটা আর উঠাতে পারল না। পার্থর পুরুষালী বজ্র মুষ্টিতে বন্ধে সে। শক্ত পেরোবো হাত দুটো দিয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে তাকে, যেন এখান থেকে পালাবার কোনো পথ নেই। রোজ তো পার্থই শুয়ে থাকে পুষ্পর বুকে, আজ সে নিজে পুষ্পকে নিজের বুকের মাঝে নিয়ে ঘুমোচ্ছে। কি প্রশান্তির ঘুমটাই না দিচ্ছে। পুষ্প কোনো মতে হাতটাকে বের করে রাখলো পার্থর গালে। মুহূর্তেই মনে পড়ে গেল কাল রাতের কথা। লজ্জায় আড়ষ্ট হয়ে হাতটা সরিয়ে আনলো তৎক্ষণাৎ। পার্থর শক্তপোক্ত শরীরের মাঝে পুষ্প নেহাতই ছোট্ট মানুষ, কোনো মতে বের হতে পারছে না শক্ত বাঁধন থেকে। পুষ্পর নড়াচড়ার জন্য পার্থর ঘুম হালকা হয়ে এলো। ঘুমো ঘুমো কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? পুষ্প থেমে যায়। চড়ুই পাখির মতো ছোট্ট দেহটাকে পার্থ আরও ভালোভাবে এঁটে নিল নিজের মাঝে। পুষ্প ছোট্ট করে লজ্জা মাখা কণ্ঠে বলল, সারুন, বাইরে যাব, অনেক বেলা হয়ে গেছে। পরবর্তী ভেসে এলো পার্থর একই রকম স্বর। রাতে তো ঘুমাতে পারিসনি, এখন উঠতে হবে না, শুয়ে থাক। আবার কথা বলা বন্ধ করিয়ে দিল। রাতের কথা এখন বলতে হবে কেন? এমনিতে সে লজ্জায় লজ্জাবতীর ন্যায় চুপসে যাচ্ছে, তার উপর এসব কথা বলছে। তাকে আরও লজ্জা দিতে পার্থ আবার বলে উঠল, বাই দ্য ওয়ে, রাতের কথা মনে আছে তো? শুড আই রিমাইন্ড ইউ অফ লাস্ট নাইট? ছি, চুপ করুন। পুষ্প যে কোথায় মুখ লুকোবে সেই জায়গায় খুঁজে পাচ্ছে না। পুরো জায়গা জুড়ে তো পার্থই, যার কাছ থেকে লুকোনোর চেষ্টা তার ভেতরেই লুকোতে হবে এখন। মুখটা নিয়ে একেবারে পার্থর বুকের সাথে মিশিয়ে রাখলো। পার্থ বিগলিত হাসলো, দুষ্টুমি ভরা স্বরে আবারও বলল, লজ্জা করছে নাকি? ছাড়ুন আমাকে, যেতে দিন আমায়। পার্থ কণ্ঠ ভারী করল, কোথাও যাওয়া হবে না। প্লিজ, অনেক বেলা হয়েছে, এবার যেতে দিন। পার্থ হাতের বাঁধন খুলে দিল, তবে তাকে যেতে দিল না। উল্টো পুষ্পকে পুতুলের ন্যায় দু হাতে ধরে উঁচু করে বালিশে শুইয়ে দিল। অতঃপর নিজে শুয়ে পড়ল তার ওপর। মুখ গুজে দিল পুষ্পর শোধন গ্রীবায়। আগের থেকেও দ্বিগুণ শক্ত করে জাপটে ধরল তাকে। পুষ্প অবাক, ছাড়তে বললে যেন আরও শক্ত করে ধরছে। ব্যাপারটা কি হলো? সে ঘড়িতে তাকিয়ে দেখে প্রায় 9টা বেজে গেছে। বাড়ির রান্নাবান্না না হয় রবি খালা অহনা আন্টির সাথে করে নেবে, তাই বলে কি সে এত বেলা পর্যন্ত শুধু শুয়েই থাকবে? না, এবার উঠতেই হবে। পুষ্প পার্থর গায়ে মৃদু ধাক্কা দিয়ে বলল,
কি করছেন? একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখুন কয়টা বাজে। এভাবে ঘরে শুয়ে থাকলে বাকিরা কি ভাববে? কি ভাববে? বিবাহিতরা নতুন নতুন একটু বেশি ঘুমায়, এটা সবাই জানে। কিন্তু আপনি তো ঘুমোচ্ছেন না। আমার ঘুম ভেঙে গেছে, ছাড়ুন। পুষ্প শুষ্ক ঢোক গিল। গলার মাঝে পার্থর মুখ থাকায় এমনিতেই সুরসুরি লাগছে, তার উপর আবার জ্বলছেও খুব। গলায় হয়তো দাগ বসে গেছে। এখন নাকি আবার বাচ্চাদের মতো চুলে হাত রেখেও আদর করতে হবে। পার্থ আবার বলল। কি বলেছি? পুষ্প তৎক্ষণাৎ হাত ডুবিয়ে দিল পার্থর এলোমেলো চুলের মাঝে। সে হালছাড়া পাখির ন্যায় শান্ত হয়ে বলল। এবার যেতে দিন, আর কতক্ষণ? পুরো জনম। পাগল হয়েছেন? হুম, সব তোর জন্য। আমি বলেছি পাগল হতে? তুই করেছিস পাগল। কি করে? এই যে, ভালোবেসে। ভালোবাসা দিয়ে কাউকে পাগল করা যায়? হুম, আমাকে করেছিস। তোর ভালোবাসায় পাগল হয়েছি, উন্মাদ হয়েছি, স্রোতহীন নদী হয়েছি। পুষ্পর হৃদয় থমকে যায়। ভেতরে কেমন যেন অনুভূতির সৃষ্টি হয়। এই লোকটা কবে যেন তাকে হার্ট অ্যাটাক করিয়ে মেরেই ফেলবে। মাঝে মাঝে এমন কথা বলে হৃৎপিণ্ড থমকে যাওয়া ছাড়া উপায় থাকে না। এত কথা জানে মানুষটা, অথচ পুষ্পর সব অজানা। নতুন করে জানছে, নতুন করে চিনছে তাকে। যত চিনছে তত গভীরভাবে উপলব্ধি করতে পারছে। এত সুখ, এত আনন্দ হচ্ছে পুষ্পর, মনে হচ্ছে পৃথিবীর সব কিছু পাওয়া হয়ে গেছে। এরপর আর কিছু না পেলেও চলবে। এবার তো মরণেও কোনো ভয় নেই। এই সুখ, এই আনন্দ কখন যেন লবণাক্ত তরলে পরিণত হয়ে গড়িয়ে পড়েছে গাল বেয়ে। সে তরল গিয়ে লেগে পার্থর গালে। সে বুঝতে পারল, তবুও মুখ ওঠালো না। একইভাবে গলায় মুখ গুজে রেখে বলল। কাঁদছিস কেন? পুষ্প নিজেকে ঠিক করে বিগলিত হেসে বলল। সুখে। কেমন সুখ? আপনাকে পাওয়ার। ওই সুখময় জলে যেন শুধু আমিই থাকি। ওই চোখের প্রতিটি অশ্রুতেও আমার অধিকার। আমার সবেতেই তো আপনার অধিকার। দুজনেই চুপ রইল কিছুক্ষণ। পার্থ পড়ে রইল তার শান্তিময় জায়গায়। পুষ্প পরম যত্নে চুলগুলো এলোমেলো করছিল। নিস্তব্ধতার মাঝে পুষ্প হঠাৎ বলে উঠল। কতটা ভালোবাসেন? হিসেব করিনি। পুষ্প হাসল, বলল। এই কয়দিনে কাউকে হিসেব ছাড়া ভালোবাসা যায়? পার্থ জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করল। প্রেমে পড়তে কতক্ষণ লাগে? এক লোহমা। আর ভালোবাসতে? কিছু নাম না জানা বিশেষ মুহূর্ত। আমাদের মাঝে কি বিশেষ কোনো মুহূর্ত আসেনি? এসেছে বুঝি? অনেকবার এসেছে। সে মুহূর্তে আমি তোকে নিজের মতো উপলব্ধি করেছি। অনুভূতি নামক অদ্ভুত খাতায় তোর নাম লিখিয়েছি। হারানোর ভয়ে হেরে যাওয়া খাতায় নিজের নাম লিখিয়েছি। পরিশেষে আমি হেরে গিয়েছি, হেরে গিয়েও জিতে গিয়েছি। আমার ফুলকে পেয়েছি, আমার পুষ্প রানীর রাজা হয়েছি। শখের পুরুষের কাছ থেকে এরকম কথা শুনলে কি আর চোখের বাত মানে না। পুষ্পরও মানল না। নোনা জলে ভরা গহ্বর এবার উপচে পড়ল। নিজেকে একটু সামলেই কোনো মতে বলল। এত কথা কি করে শিখলেন? প্রেমে পড়ে। আমি তো সেই 90 দশক থেকে প্রেমে পড়ে বসে আছি। এত কথা শিখিনি তো আমি। শিখেছিস, বলার অবকাশ পাসনি। সামনের মানুষটা শুনতে চায়নি। এবার থেকে শুধু বলবি, মানুষটা না চাইলেও সব শুনবে। পুষ্প নিঃশব্দ কান্নার বেগ বাড়ল। শরীর ঝাঁকিয়ে হেসকি তুলে কাঁদছে সে। পার্থ এবার মুখ তুলল। এগিয়ে গিয়ে পুষ্পর মুখোমুখি হলো, হাত বাড়িয়ে চোখের জল মুছিয়ে বলল। সবসময় এই সুখ জল বইলে এ তো মানবো না। এটা আমাকে কষ্ট দেয়। পুষ্প নিজেকে সংযত রাখার চেষ্টা করল, কোনো মতে নিজেকে সামলে নিল। আচানক পার্থ ওষ্ঠ গলিয়ে দিল পুষ্পর অধৈর্য কম্পনরত অধরে। নিমিষেই শান্ত হয়ে এলো ছটফটে তরুণী। অস্থিরতায় ডুবে থাকা বুকে শীতল হাওয়া বসে গেল। অবশ হয়ে গেল শতনু শরীর। বেশ কিছুক্ষণ পর পার্থ নিজে থেকেই সরে এলো। তপ্ত শ্বাসে ওঠানামা করল বুক। গভীর চোখে তাকিয়ে স্বতঃস্ফূর্ত মনে বলে উঠল পার্থ। কান্না থেমেছে? এবার চোখ অবাধ্য হবে তো খবর আছে। প্রার্থর সুখ ফুলের চোখে জল মানায় না। অবাধ্য না হতে বললে কি হবে, সেই তো আবার প্রতারণা করে ফেলে চোখ দুটো। একটু মন জুড়ানো কথা শুনলেই চোখ বেহায়া হয়। পুষ্প নাক টেনে বাচ্চাদের মতো করে বলল। চোখ অবাধ্য হয়ে গেলে আমার কি দোষ? আপনার জন্যই তো হয়। পার্থ দুষ্টু হেসে বলল। আমার জন্য হয় বলেই তো আমি ওষুধ দিলাম। এখন যেটা দিলাম সেটা হচ্ছে ভিটামিন সি। সারাদিন চাঙ্গা দেখতে চাই। কথাটুকু বলেই ঠোঁটে ছোট্ট চুমো বসিয়েই ঠোঁট উঠে গেল সে। পুষ্প দু হাতে মুখ ঢেকে কিছুক্ষণ পড়ে রইল বিছানায়।
সব কেমন যেন তার স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। এত তাড়াতাড়ি আল্লাহ তার সব স্বপ্ন পূরণ করলেও ভাবতেই চোখ ভরে ওঠে। রবের দরবারে অশেষ শুক্রিয়া জ্ঞাপন করে সে। বেলা বাজে 12টা কি 12:30। মেঘমুক্ত আকাশের সূর্যটা একটু বেশি উত্তাপ দিচ্ছে। তীব্র গরমের মাঝে সুন্দর ছোটোখাটো একটা কফি শপে বসে আছে অর্ণব ও স্নেহা। দৃষ্টি তাদের কাজ গড়িয়ে বাইরের রাস্তার দিকে পড়েছে। কেউ কারো দিকে ফিরেও তাকাচ্ছে না। লজ্জায় অস্বস্তিতে মুখ থেকে আওয়াজও বের হচ্ছে না যেন। স্নেহার সামনে একটা কোল্ড কফি এবং অর্ণবের সামনে ধোয়া ওঠা হট কফি। স্নেহা শুধু হাত দিয়ে স্ট্রটা নাড়ছে, মুখে আর পুষছে না। অর্ণব মাঝে সাঝে দু এক চুমুক বসাচ্ছে গরম কফিতে। দুজনেই বাসা থেকে ফোর্স করে পাঠানো হয়েছে দেখা করার জন্য। কাল তো তারা একা কথা বলতে পারেনি, আজ একা একটু কথা বলে সব ঠিকঠাক করে নিক। অগত্যা অর্ণবকেও আসতে হয়েছে, তবে এসেছে পর থেকে কেউই কথা বলছে না। অর্ণব নিজেকে একটু তৈরি করছে সব গুছিয়ে বলার জন্য। একটু পরেই অর্ণব হঠাৎ বলে উঠল, খাচ্ছেন না কেন? মেয়েটা দৃষ্টি ফিরিয়ে অর্ণবের দিকে তাকালো, কোণঠায় আবার নিচু করে ফেললো দৃষ্টি, ছোট্ট করে বলল, এমনি। আবারও মৌনতা। একটু পর অর্ণব আবারও বলল, খাচ্ছেন না কেন? আপনি জানতেন বিয়েটা আমার সাথে ঠিক করা হচ্ছে? মেয়েটা না তাকিয়েই দুদিকে মাথা নাড়ল, অর্থাৎ সে জানতো না। অর্ণব ফের বলল, আমিও জানতাম না। যাই হোক, আপনি কি বিয়েতে রাজি? সরাসরি প্রশ্নে বিব্রত বোধ করল স্নেহা। এরকম ডিরেক্ট প্রশ্নে কি করে জবাব দেবে সে? কিছু ভাবতেই দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। এদিক ওদিক এলোমেলো দৃষ্টি ফেলল উৎকণ্ঠায়। অর্ণব গভীর চোখে একটু পরখ করল তাকে। খারাপ না, দেখতে ভালোই মেয়েটা, শান্তশিষ্ট ভদ্রই মনে হচ্ছে। মেয়েটার এমন অস্থিরতায় তাকে আরেকটু রূপবতী করে তুলেছে। অর্ণব ভাবে, বিয়ে তো করতেই হবে, আজ অথবা কাল বিয়ে তাকে করতে হবে, এটা শিওর। তবে কি এখনই করে ফেলবে? এখন করে ফেলাটাই কি শ্রেয়? হয়তো। কারণ অর্ণব জানে পুষ্পকে এসে যতই ভুলে যাক, মনের মাঝে অদৃশ্য অনুভূতিরা মাঝে মাঝে হানা দিতেও পারে। আর সে চায় না পুষ্পকে নিয়ে ভাবতে। সে এখন অন্য কারো বউ, নিজের সব থেকে প্রিয় বন্ধুর বউ। যে বন্ধু তার বউকে ইদানিং চোখে হারাচ্ছে, সেদিকে তাকানোটাও পাপ। আর অর্ণব এমন জঘন্য পাপ করতে পারবে না। এজন্য বোধহয় বিয়ে করাই উত্তম উপায় হবে। হ্যাঁ, সংসারে মন বসতে বা কাউকে নতুন করে ভালোবাসতে একটু সময় লাগবে, তবুও আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে একদিন। অর্ণব বয়স সন্ধিকালের কোনো বাচ্চা নয়, যথেষ্ট অ্যাডাল্ট সে। বউকে ভালো না বাসতে পারলেও দায়িত্ব বা সম্মান দুটোই করতে জানে। ভালোবাসা তো পরেও হবে, তবে সম্মান, বিপরীত মানুষটাকে সম্মান দেওয়াটাই আসল ব্যাপার। আর এক্ষেত্রে অর্ণবের পুরো বিশ্বাস আছে সে তার অর্ধাঙ্গিনীকে যথেষ্ট সম্মান দিতে পারবে। স্নেহাকে বেচান অবস্থায় কিছু ভাবতে দেখে অর্ণবের মুখে হাসি ফুটে উঠল। ধোয়া ওঠা কাপে একটা চুমুক বসিয়ে বলল, এত ভাবতে হবে না। উত্তর না জানা থাকলে দিতে হবে না। আমি বিয়েতে রাজি। এরকম কথা বোধহয় কোশমিন কালেও আশা করেনি স্নেহা। সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। চোখে মুখে অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে অর্ণবের দিকে। সে হয়তো ভাবেনি এত বড় গায়ক তাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে, তাও এত জলদি। সে তো ভেবে এসেছিল আগে অর্ণবের থেকে জানতে চাইবে সে রাজি কিনা, এরপরই ফয়সালা নেবে। বাবা অসুস্থ, তিনি চাই মেয়ের বিয়ে তিনি নিজ চোখে দেখবেন, এজন্য স্নেহার কোনো আপত্তি ছিল না বিয়ে করা নিয়ে। তবে শর্ত ছিল ছেলে ভালো হতে হবে। আর স্নেহা জানে অর্ণব ভালো ছেলে, সেক্ষেত্রে না করার প্রশ্নই আসে না। তবুও যদি অর্ণব বিয়েতে রাজি না হতো, তবে সে নিজে এই বিয়ে ক্যান্সেল করে দিত। অর্ণব আবার বলল, তো বলুন, আপনার কোনো পছন্দ আছে? মানে আপনার বিয়েতে দ্বিমত আছে? বা অন্য কেউ আছে লাইফে? থাকলে বলে ফেলুন, চিন্তা নেই। আপনাকে জোর করা হবে না। অর্ণবের কথায় দ্রুত মাথা নাড়ল মেয়েটা, বলল তড়িঘড়ি করে। না না, এমন কেউ নেই। অর্ণব হাসল তার অস্থিরতা দেখে। কেমন বাচ্চাদের মতো হাঁসফাঁস করছে, সে আশ্বাস দিয়ে বলল, এত অস্থির হচ্ছেন কেন? রিল্যাক্স। আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। স্নেহা আস্তে করে বলল, কিছু বলেননি। মানে আপনি রাজি? স্নেহা একবার আবার অর্ণবের দিকে তাকালো। বুকের ভেতর ধক করে উঠল তার। এত সুন্দর ছেলেদের দিকে তাকানো যায় না, হার্টবিট করা মিস হয়ে যায়। সে দৃষ্টি নামিয়ে রইল। মৌনতা দেখে অর্ণব বলল, নীরবতা তবে সম্মতির লক্ষণ ধরে নিব? এবার হাসল স্নেহা। ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি ঝুলিয়ে বলল, ধরতে পারেন। বা আপনি হাসতেও পারেন? হাসতে না পারলে মানুষ হলাম কি করে? অর্ণব অবাক হওয়ার ভান করে বলল, আপনি কথা
আপনি কথাও বলতে পারেন? স্নেহার হাসি প্রকট হলো। অর্ণব সেই হাসির দিকে তাকিয়ে আবারও ভাবল, মন্দ না, তার বাবা মা বন্ধুদের চয়েস আছে বলতে হবে। এ হাসির দিকে তাকিয়ে পুরনো হাসি ভুলতে পারলে মন্দ হয় না, বরং ভালোই হয়। এরপর কিছুক্ষণ কথা হলো তাদের মাঝে। স্নেহাও একটু স্বাভাবিক হলো, গুনে গুনে কথা না বলে ইচ্ছাধীন হয়ে কথা বলল। কথা বলার এক ফাঁকে অর্ণব বলল, আমাদের বিয়ে হলে দুজনকেই একটু সময় দিতে হবে, কারণ আপনাকে বিয়ে করার পিছনে খুব সূক্ষ্ম একটা কারণ আছে আমার। হুট করে ভালোবাসতে পারবো না, একটু সময়ের প্রয়োজন হবে আমার। স্নেহা খুব স্বাভাবিকভাবেই বলল, আমি চাই না আমাকে কেউ হুট করেই ভালোবাসুক, ধীরে ধীরে আমাকে বুঝুক, এরপরেই ভালোবাসুক। এই নিয়ে কোনো অভিযোগ নেই, চিন্তা করবেন না। স্নেহার স্বাভাবিক কথায় অর্ণবের ভালো লাগলো। অর্ণবের কথাটা যে খাপছাড়াভাবে নেয়নি তা বোঝা গেল। বেশ কিছুক্ষণ কথা বলে এও বুঝলো যে মেয়েটা সরল সহজ। অর্ণবের জন্য তো এমন মেয়েই পারফেক্ট, যে মেয়ে তার সরলতা দিয়ে অন্য জগৎ তৈরি করবে তার মাঝে, ভুলিয়ে দেবে ফেলে আসা সমস্ত অতীত, অতীতের সমস্ত ব্যথা। রাতের খাবার শেষ করে সকলে বসেছে বসার ঘরে। এখন একটু গল্পগুজব করবে, আড্ডা দেবে, এরপরেই চলে যাবে নিজ নিজ কক্ষে ঘুমোতে। তবে আড্ডা দেওয়ার আর হলো না। পার্থ সোফায় বসে ল্যাপটপ ঘাঁটছে। অন্ত রুম থেকে খুব একটা বের হয় না কিছুদিন ধরে। খাবার খাওয়া আর বাইরে যাওয়ার সময় একটু দেখা পাওয়া যায়, এছাড়া আর তাকে দেখা যায় না সচরাচর। মনমরা হয়ে পড়ে থাকে সারাদিন। পুষ্প কাজে ব্যস্ত, বড় আম্মু যাবে এখন ঘুমোতে। সবশেষে হতাশ প্রিয়া আর প্রান্ত। উল্টো তাদেরকে ঠেলে পাঠানো হয়েছে পড়ার জন্য। অন্তকে পড়ার কথা কখনো বলতে হয় না, সে নিজ দায়িত্বে নিজেরটা করে নেয়। তবে প্রিয়া আর প্রান্তকে ঠেলে ঠেলে পাঠাতে হয় রাতে পড়ালেখা করার জন্য। অহনা বেগম অবশ্য বাড়িতে থাকলে তারা একাই চলে যায় পড়তে। একটু কড়া মানুষ তো, সবাই ভয়ে ততস্থ থাকে। আজ অহনা বেগম এখনও ফেরেনি, গেছে একটা পার্টিতে আশরাফ সাহেবের সাথে। এই সুযোগে দুজনেই পড়ার ফাঁকি দিতে চেয়েছিল, কিন্তু পুষ্প তা হতে দিল না, ঠেলে পাঠালো রোমে পড়তে। প্রিয়া তো যাবেই না, তবুও বকে টোকে পাঠালো। এমনিতেও আজ পুষ্পর সারাটা দিন কেটেছে বিব্রতকর অবস্থার মধ্যে। একে তো পার্থ, যার লজ্জা শরমের বালাই নেই, তার উপর জায়গায় জায়গায় কাল রাতের দাগ, সেগুলো ঢাকতে ঢাকতে দফা রফা তার। আর প্রিয়ার যা জহুরি নজর, সেটা কোনো না কোনোভাবে পৌঁছে যায় যেখানে সেখানে। এখন আরও বাজে অবস্থায় পড়ার আগেই মানে মানে করে বিদায় করল তাদের। সব কিছু সামলে বাড়ির কাজ করে ভার্সিটির ক্লাস করে এসে সবার এবার ভীষণ ক্লান্ত সে। পার্থ কাজ থেকে ফিরেছে সন্ধ্যার দিকে। ঘরে পড়ে রেখে বাইরে আর কতক্ষণই বা মন টেকে, তাই জলদি জলদি ফিরে বাসায়। কিন্তু বাসায় ফিরেও কোনো লাভ নেই, তার পুষ্পকলি তার হাতের নাগালে আর এলে কই। সে এদিক সেদিকের কাজ করে কুল পায় না, স্বামীর কাছে যাবে কখন। এই নিয়ে পার্থ ভীষণ হতাশ, যার জন্য সব ফেলে বাড়ি আসা সেই তাকে ফাঁকি দিয়ে এদিক সেদিক ঘুরছে। পুষ্পর ওপর চরম বিরক্ত সে। রাতের সমস্ত কাজ শেষে মাত্র বসার রুমে সোফায় এসে বসল পুষ্প। পার্থ পাশেই বসা ছিল, ল্যাপটপটা সাইডে রেখে বলল। কাজ শেষ? পুষ্প সোফায় মাথা এলিয়ে দিয়ে ক্লান্ত স্বরে বলল, হ্যাঁ, এখন শুধু বড় আম্মুকে ওষুধ দিয়ে আসবো। আমি দিয়ে দিয়েছি, মা ঘুমাচ্ছে এখন। ও, তাহলে তো হলোই। হুট করে পার্থ পুষ্পকে কোলে তুলে নিল। পুষ্পর চোখ বন্ধ ছিল, হঠাৎ কোলে নেয়া বুঝতে পেরে চমকে গেল। গোল গোল চোখে তাকিয়ে বলল। কি করছেন? পার্থ গাছাড়াভাবে বলল। বউকে কোলে তুলে রুমে নিয়ে যাচ্ছি। নামান, আমি হেঁটে যেতে পারবো। পার্থ কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হাঁটতে শুরু করলো, বলল গম্ভীর গলায়। তোকে এত কাজ করতে বলেছে কে? কে বলবে? বাড়ির কাজ আমি করব না? রুবি খালা আছে না? সে একা একা কত করবে? বাড়িটা কি ছোট নাকি? তাহলে আরো সার্ভেন্ট রাখি। তার প্রয়োজন নেই, অল্প কাজ দুজন মিলে করলেই হয়ে যায়। পুষ্প পার্থর গলা জড়িয়ে আছে, হুটহাট এমন হওয়ায় ভাসতে ভালোই লাগে। যদি হয় সেটা পার্থর কোল। এখানে সারাদিন বসে নাচলেও সে ক্লান্ত হবে না। পার্থ হাঁটতে হাঁটতে দুষ্টুমি করে বলল। কিন্তু ম্যাডাম, আপনি যে কাজের জন্য আপনার স্বামীকে ভুলে যাচ্ছেন, সেই খেয়াল কি আছে আপনার? ইস, প্রথমবার মনে হয় পার্থ তাকে আপনি ডাকলো। পুষ্পর লজ্জা লাগলো ভীষণ। এদিক ওদিক তাকিয়ে বলল। আপনাকে ভোলা কি আদৌ সম্ভব? হতেও পারে সম্ভব। যেভাবে প্রতিভক্তি বাদে কাজ ভক্তি করছেন, এভাবে স্বামীকে ভুলতে কতক্ষণ? বাজে কথা। যেদিন আপনাকে ভুলে যাব বুঝবেন সেই দিনটি হবে আমার মরণের দিন। আর তার আগে কখনোই ভুলবো না।
পার্থর পা থেমে গেল, দাঁড়িয়ে গেল করিডোরের মাঝে। অসহায় চোখে তাকালো পুষ্পর দিকে। হঠাৎ পুষ্পর এমন কথায় ভেতরটা যেন নড়ে উঠছে। পার্থকে থেমে যেতে দেখে পুষ্প বলল, কি হলো? কিছু না। কিছু না বলেই আবার হাঁটা হলো। কিছু কথা মনে মনেই থাক, সব ভয় প্রকাশ করতে নেই। ভয় প্রকাশ করার আলাদা ভাষাও নেই। এই ভয় তার মনেই থাক। রাত বাজে 11টা। প্রিয়া পড়ার টেবিলে বসে বসে ঝিমোচ্ছে। এই পড়ালেখা আর ভালো লাগে না। মন চায় দেশান্তরী হয়ে যেতে। সব কিছু থেকে দূরে, বিশেষ করে পড়ালেখা থেকে দূরে যেতে হলেও তাকে দেশান্তরী হতে হবে। এই আন্ডার অঙ্ক আর তার মাথায় ঢুকবে না কোনো মতে। ভেবেছিল কলেজে ক্লাস 10-এর মতো ওইরকম খবিশ মার্কা গণিত নেই। গণিত ছাড়া পড়ালেখা করা সবচেয়ে ইজি বিষয়। কিন্তু কে জানতো কলেজের প্রতিটা সাবজেক্টে গণিত সহ তার পুরো পরিবার ঢুকিয়ে দেওয়া হয়েছে। আইসিটির মতো বিষয়ে কে অঙ্ক আনে? 30টা এমসিকিউ দিতে গেলেই ঘাম ঝরে যেত। এখানে তো আবার অঙ্ক ঢুকিয়ে দিয়েছে। কি বিপদ! এখন না পারছে বুঝতে, না পারছে সলভ করতে। ক্লাসে আবার স্যার বলে দিয়েছে বাইনারি সঠিকভাবে না আনলে, না পারলে কান ধরে দাঁড় করিয়ে রাখবে সবাইকে। এখন সেই বাইনারি করবে কি করে? সে তো পারেই না। অনেকক্ষণ বসে বসে ভাবার পর চট করে উঠে দাঁড়ালো প্রিয়া। বুবু তো এগুলো পারে, বুবুর কাছ থেকে শিখে আসা যাক। যেই ভাবা সেই কাজ। চট জলদি উঠে গিয়ে দাঁড়ালো পার্থর রুমের সামনে। কিন্তু তাদের কি ডাকবে? না, ডাকবে না। বুঝতে পারছে না। দুবার দরজা টোকা দিতে গিয়েও হাত গুটিয়ে নিল। এদের এখন ডিস্টার্ব করা ঠিক হবে না। নতুন নতুন প্রেমে পড়া মানুষদের এত রাতে বিরক্ত করা যায় না, যদি হয় তারা আবার এত রোমান্টিক। প্রিয়া সব দেখেছে। পুষ্পের ঘাড়ের দাগ সে যতই লুকোনোর চেষ্টা করুক, তার নজর এড়াতে পারেনি। দিনের পুষ্প লুকোনোর কথা মানে পড়তেই হিহি করে হেসে দিল প্রিয়া। সাথে সাথে মুখ চেপে ধরল। এবার কোথায় যাবে? তখনই মাথায় এলো অন্তর কথা। আগে পিছিয়ে কিছু না ভেবেই গেল অন্তর রুমের দরজার কাছে। সোজা গিয়ে দাঁড়িয়ে দুবার টোকা দিতে ভেতর থেকে দরজা খুলে দাঁড়ালো অন্ত। বাইরে প্রিয়াকে দেখে কিছুটা অবাক হলো অন্ত, তবে প্রকাশ করল না। অবাক ভাবটাকে সরিয়ে দিয়ে গম্ভীর চেহারায় প্রশ্ন করল, কি চাই? তোমাকে। অন্তর বুক ছলাৎ করে ওঠে। ঠিক শুনল তো, প্রিয়া কি এই কথাটাই বলল? কোন হিসেবে বলল? অন্তকে দরজার সামনে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়া নিজ থেকেই ভেতরে ঢুকে গেল। বলল, একটা হেল্প করে দাও না। আমি বাইনারির অঙ্কগুলো না করতে পারছি না, তোমাকে লাগবে। অন্তু এখন বুঝলো আসল ঘটনা। অথচ অবুঝ মন ওই এক শব্দেই কত কিছু ভেবে বসেছে। মনে মনে 101টা চর দিল নিজের ভাবনায়। পরপর শ্বাস এলো নিজের মনকে। একদম না। ওসব চাঁদ তোর মতো মানুষের ধরাছোঁয়ার বাইরে। ভুলেও ছুতে যাস না, ছোঁয়ার চেষ্টাও করিস না। আগেই পড়ে মরবি। অলরেডি ঝলসে গেছিস। পরে ছাই হওয়া বাকি শুধু। দূরে থাক। নিজেকে নিজে বুঝ দিয়ে বিষণ্ণ মনে হেঁটে গেল ভেতরে। চঞ্চল প্রিয়া আগেই বই খাতা নিয়ে অন্তর পড়ার টেবিল দখল করে নিয়েছে। এবার অন্তর এসে বুঝিয়ে দেওয়ার পালা। অন্তর চেষ্টা করলেও স্বাভাবিক থাকার। এত কিছুর পর, এত অহতির পরেও যদি প্রিয়া নর্মাল বিহেভ করতে পারে, তাহলে অন্ত কেন পারবে না? তাদের মাঝে কিছুই হয়নি, ভাব করে বসে আছে প্রিয়া। আর এটা দেখে আরও কষ্ট হচ্ছে তার। একটা মানুষ কতটা অবহেলা পেলে তার বেঁচে থাকতে ইচ্ছে করে না, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে অন্ত। সে গিয়ে আরেকটা চেয়ার নিয়ে বসলো প্রিয়ার পাশে। কোনো বাড়তি কথা ছাড়াই তাকে অঙ্ক বুঝিয়ে দিল। সব বুঝে তো প্রিয়া মহা খুশি। এত সহজ জিনিস সে পারে না বলে কেমন রাগ হচ্ছিল। আগেভাবে কেউ বুঝিয়ে দিলেই হতো। এবার বোঝা শেষ, নিজের ঘরে যাওয়া যাক। প্রিয়া অন্তকে থ্যাংক ইউ বলে বই খাতা গোছাচ্ছিল ঘরে যাওয়ার জন্য। হঠাৎ অন্ত করুণ স্বরে ডেকে উঠল। প্রিয়া। প্রিয়ার হাত থেমে যায়। সে এই ডাক থেকে বাঁচার জন্যই এত তোড়জোড় করছিল। স্বাভাবিকভাবে কথা বলছিল, কিন্তু বাঁচতে পারল না। অন্তু ডেকেই ফেলল। অ্যাক্টিংয়ে প্রিয়া মাহির। কোনো নাটকে চান্স পেলে সে অ্যাওয়ার্ড পেয়ে যেত। প্রিয়া ইচ্ছে করেই এত চঞ্চল হচ্ছিল যাতে অন্তু আর কিছু না বলে, সব ভুলে যায়। দুদিন ধরে অন্তুকে খুব ভালোভাবেই খেয়াল করেছে প্রিয়া। না খাওয়া দাওয়া করে ঠিকমতো, আর না কারোর সাথে কথা বলে। প্রিয়ার মুখোমুখি হয়, টোটালি এড়িয়ে চলেছে তাকে। তবুও তার ভেতরের যে তুফান, তা একটু হলেও বুঝতে পারছে প্রিয়া। প্রিয়া অপ্রস্তুত ভাবটাকে কাটিয়ে আবার কণ্ঠে চঞ্চলতা এনে বলল, হ্যাঁ বলো। তুমি কিন্তু সব কিছু ভালোভাবেই বোঝাতে পারো, ভালো টিচার হতে পারবে। অন্ত নিজেকে কটাক্ষ করে বিড়বিড় করে বলল, সবার বোঝাতে পারি কই? সব বোঝাতে পারলে মনও বোঝাতে পারতাম।
অন্তর বিড়বিড়িয়ে বলা কথাটাও শুনল প্রিয়া। এবার তার অস্থির লাগছে। অন্তর এমন কথা প্রিয়ার ঠিক কোথায় গিয়ে পৌঁছায় সে জানে না, শুধু জানে তার খুব অস্থির লাগে, কোথাও একটা সূক্ষ্ম সুস্ফোটে। অন্তু এবার বিড়বিড় করে না বলে সোজাসুজি বলল, তুই আর আমার সামনে আসবি না। প্রিয়ার কাছে কথাটা কেমন অপমানমূলক মনে হলো। সে রাগে ফুঁসে উঠে বলল, কেন? অন্তু বাবা সে বুকে হাত রেখে বলল, এখানে ব্যথা করে,